হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহিত্য স্যার কোচিং সেন্টার। তো যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তো সামনেই তোমাদের ফোর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষা রয়েছে। তো ইতিহাস পরীক্ষার জন্য 100% সাজেশন যেগুলো পরীক্ষায় আসবেই, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে এসেছি। যে প্রশ্নগুলো আমি আজকে তোমাদের বলবো, 3 মার্কসের, 4 মার্কসের এবং 8 মার্কসের যে প্রশ্নগুলো আসবেই তোমাদের, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এগুলো তোমরা দেখো আর এগুলো ভালো মতো পড়ে যাও, এর মধ্যে অবশ্যই আসবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নগুলো, ঠিক আছে? তো তোমাদের টোটাল 4টে ইউনিট রয়েছে। তো 3 নম্বর ইউনিট থেকে কী প্রশ্ন আসতে পারে 3 এবং 4 মার্কসের, সেগুলো নিয়ে বলছি। দেখো, প্রথম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। নেক্সট, 1857 সালের বিদ্রোহ সিপাহী বিদ্রোহ ছিল না, বরং তা ছিল প্রথম স্বাধীনতা আন্দোলন, ব্যাখ্যা করো। 3 নম্বর, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। নেক্সট, সিপাহী বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, বা মহাবিদ্রোহ এখানে থাকতে পারে, সিপাহী বিদ্রোহ না থেকে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের প্রভাব বা ফলাফলগুলো আলোচনা করো। 6 নম্বর, দেখো, 1857 সালের বিদ্রোহকে কি সাম্প্রদায়িক বিদ্রোহ বলা যায়, যুক্তিসহ আলোচনা করো। এগুলো আসতে পারে, বা এছাড়াও এই অধ্যায় থেকে আরও কিছু কোশ্চেন আসতে পারে, যেমন মহারানীর ঘোষণাপত্র আলোচনা করো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, বা এনফিল্ড রাইফেল সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলো এই ইউনিট 3 বা 4 মার্কসের আসতে পারে, ঠিক আছে? তো যেহেতু আমাদের ইতিহাসটা হিউজ সিলেবাস, তো তার মধ্যে থেকে কী কী কোশ্চেন আসতে পারে বাছাই করা, সেগুলো বলা হলো ইউনিট 3 থেকে। ইউনিট 3 এই প্রশ্নগুলো পড়ো, এর মধ্যেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব ইউনিট 4 থেকে কী প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো ইউনিট 4 থেকে তোমাদের 4 এবং 3 মার্কসের কী কী আসতে পারে, চলো আলোচনা করি। 1 নম্বর, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো। নেক্সট, মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, ক্রিপস মিশন এর সম্পর্কে টিকা লেখো। নেক্সট, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে টিকা লেখো। তারপর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই সম্পর্কে আসতে পারে। নেক্সট, লাহোর প্রস্তাব বলতে কী বোঝো। নেক্সট, লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কী। তারপর নৌবাহিনী বা রাজবিদ্রোহ কী, এগুলো আসতে পারে। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাব বা সুপারিশগুলো আলোচনা করো। এগুলো রয়েছে, আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা আলোচনা করছি, এগুলো কিন্তু অবশ্যই দেখবে। এছাড়া এই ইউনিট থেকে কী কী আসতে পারে সেটাও আলোচনা করছি, ঠিক আছে? 4 নম্বর ইউনিটের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 3 and 4 মার্কসের। দেখো, ভারতের স্বাধীনতা আইন সম্পর্কে যা জানো লেখো। ওয়াভেল পরিকল্পনা। নেক্সট, খিলাফত আন্দোলনের গুরুত্ব লেখো। 14 নম্বর, দেখো, 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন এর সম্পর্কে বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, এটা হতে পারে। নেক্সট, দেখো, 1909 খ্রিস্টাব্দে পার্লামেন্টের সংস্কার আইনের গুরুত্ব, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এটা। মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণগুলি রয়েছে। গান্ধীজির অহিংস ও সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। সাইমন কমিশন কি, সাইমন কমিশন কেন ব্যর্থ হয়েছিল এটা। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তারপরে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন সম্পর্কে আলোচনা করো। এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আরও কিছু তোমরা দেখতে পারো, গান্ধী আরউইন চুক্তি, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমার। বা নেক্সট, রাজাজি সূত্র। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ফোর্থ ইউনিটটা বিশাল বড় একটা চ্যাপ্টার। তো এখান থেকে 3 মার্কসের আর 4 মার্কসও আসবে, এবং সঙ্গে 8 মার্কসেরও কোশ্চেন আসবে, ঠিক আছে? তো আমি তোমাদের এখন 8 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব। এগুলো খুব ভালো মতো দেখো তোমরা। তো তোমাদের 4 নম্বর ইউনিট থেকেই আর শুধু 8 নম্বরেরও প্রশ্ন আসবে, মানে 8 নম্বরের প্রশ্ন শুধুমাত্র 4 নম্বর ইউনিট থেকেই আসবে, ঠিক আছে? তো কী কী 8 নম্বরের প্রশ্ন আসতে পারে চলো আলোচনা করি, আর এর মধ্যেই আসবে। যেমন 1 নম্বর, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা চলেই আসছে। নেক্সট, দেখো, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব ও ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও অবশ্যই আসবে, মানে চলেই আসছে ধরো। নেক্সট, দেখো, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, এটা নীল বিদ্রোহ ভুল আছে, এটা নৌ বিদ্রোহ হবে, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এটাও অবশ্যই আসবে। সুভাষচন্দ্র বসু আর নৌ বিদ্রোহ প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই আসবে, ঠিক আছে? 100% শিওর এই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই আসছে। নেক্সট, আরেকটা তোমরা কোশ্চেন দেখে নিতে পারো, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট এবং এই আন্দোলনের
ব্যর্থতার কারণগুলো আলোচনা করো, ঠিক আছে? এটা দেখে নিয়ে যেতে পারো একটু। আর 5 নম্বর যে কোশ্চেনটা ছিল বললাম, ওখানে নীল বিদ্রোহ আছে, ওটা একটু কারেকশন করে নিও তোমরা। ওটা নৌ বিদ্রোহ হবে, ঠিক আছে? নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্বগুলি আলোচনা করো। এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বরের জন্য 2 টা কোশ্চেন একদম 100% সিওর রয়েছে। সুভাষচন্দ্র বসু এবং নৌ বিদ্রোহের কারণ গুরুত্ব। এই 2 টো প্রশ্ন কিন্তু খুব ভালো মতো পড়ে যেও তোমরা, ঠিক আছে? অবশ্যই আসবে। আরেকটা প্রশ্ন আমি এখান থেকে তোমাদের বলব, সেটা হলো 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে পর্যন্ত নরমপন্থী আন্দোলনের যে উদ্ভব, সে বিষয়ে আলোচনা করো। এটাও ভেরি, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এটা যদিও এখানে দেওয়া নেই, কিন্তু এটা অবশ্যই তোমরা পড়বে। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তো এগুলো হলো 8 নম্বরের তো এখন আমরা ইউনিট 5 থেকে 3 মার্কস এবং 4 মার্কসের কী, কী প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো শুরু করছি। দেখো 1 নম্বর, গণপরিষদের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, গণপরিষদের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, গণপরিষদের গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট, গণপরিষদ গঠন ও কাঠামো আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট দেখো, ভারতীয় শাসনতন্ত্র ধর্মনিরপেক্ষতার তত্ত্ব কীভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। নেক্সট, সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট রয়েছে এটা খুব। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে লেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে পরের প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন কি, এটা অবশ্যই আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা এটা আসতে পারে হিসেবে যে জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব ভালো মতো প্রশ্নটা পড়বে। আর এক্সট্রা কিছু প্রশ্ন আছে, যেমন রাষ্ট্র পরিচালনার নীতিমালা সম্পর্কে টিকা লেখো, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা অবশ্যই দেখো। আর যেগুলো বললাম এগুলো ভালো মতো পড়ে যেও, ঠিক আছে? এর মধ্যে অবশ্যই আসবে ইউনিট 5 থেকে 3 and 4 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? এগুলো অবশ্যই তোমরা মন দিয়ে পড়ো। তো তোমাদের লাস্ট যে ইউনিটটা রয়েছে 6 ইউনিট, এখান থেকে 3 and 4 মার্কসের কী কী প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করছি, ঠিক আছে? দেখো 1 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো, এটা 1 নম্বর। নেক্সট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই সাধারণত আসবে। এটা হিসেবে আসতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? এটা অবশ্যই পড়বে। নেক্সট দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা আলোচনা করো, এটা না পড়লেও চলে, বাট রিস্ক না নিলে এটা তোমরা পড়ে নিয়ে যেতে পারো, ঠিক আছে? নেক্সট, ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। আর পরের প্রশ্ন দেখো, নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ভাষা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। তো আমি বলবো এখান থেকে তোমরা প্রথম 1, 2, 3 এই 3টা ভালো মতো পড়ে যাও, তাহলেই হবে। আর যদি একটু তোমরা বেশি পড়তে চাও তাহলে বাকি 3টা পড়ে নিও, ঠিক আছে? কারণ এখান থেকে বেশি ইম্পর্টেন্টটা পড়বে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তো এই হলো তোমাদের আজকের ইতিহাসের সাজেশন। তো নেক্সট যে তোমাদের 21 তারিখ মেবি ইতিহাস পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই প্রশ্ন আসবে। ভিডিওটা একটু বড় হলো কারণ তোমাদের এই ইতিহাস পরীক্ষার সিলেবাস বিশাল বড় রয়েছে, ঠিক আছে? এত বড় হিউজ সিলেবাস, তো এর মধ্যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এর জন্য একটু রিলসে আলোচনা করা হলো। এগুলো ভালো মতো পড়ো। মাঝখানে তোমাদের পল সায়েন্স পরীক্ষা রয়েছে, সেগুলো পড়তে হবে। আর এগুলো একটু ভালো মতো, আশা করি তোমাদের এগুলো সব অ্যান্সার করাই আছে। যাদের কাছে যদি এই প্রশ্নের অ্যান্সার না থাকে আমাকে তোমরা মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো। আমি তোমাদের অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেবো, ঠিক আছে?